জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজকে আমরা জানি পুরীর জগন্নাথ এবং বলভদ্রের কথা। পুরীর জগন্নাথ দেব এবং বলভদ্র মহারাজ তারাও কোনো এক সময় পুরীর রাজার হয়ে যুদ্ধ করেছিলেন। কিভাবে এবং কেন সেটা আজ আমরা শ্রবণ করব। পুরীর জগন্নাথের রথযাত্রার সময় প্রচলিত এক প্রথা আছে, ছেঁড়া পহরার সময় ঝাড়ু দেওয়া হয়। রাজা নিজে ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রাস্তা পরিষ্কার করেন, তবে রথ চালিত হয় বিভিন্ন পূজা পদ্ধতির মাধ্যমে। সে সময় রাজা ছিলেন পুরুষোত্তম। তিনিও প্রতি বছর এই ছেঁড়া পহরা অনুষ্ঠান করতেন, জগন্নাথের রথের আগে ঝাড়ু দিতেন। জগন্নাথের একনিষ্ঠ তিনি ভক্ত ছিলেন। জগন্নাথের প্রাণ আর জগন্নাথও তার প্রাণ। তো এরকম করে চলতে লাগলো। যখন তিনি বিবাহের উপযুক্ত হলেন, এক সময় তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। তো রাজা পুরুষোত্তম কি করলেন, একটা পত্র লিখলেন। সেই সময়ে কাচির রাজপুত্রীর কথা, পদ্মাবতীর কথা সবাই বলতেন যে তার মতো সুন্দরী রাজকন্যা খুব কমই আছে, তার কোনো খুদ নেই, রূপে গুণে অতুলনীয়। রাজা পুরুষোত্তম ভাবলেন যে আমার জগন্নাথ দেবের রাজরানী হবে, জগন্নাথের এখানে আসবেন, তো আমার সেরকমই একজন রানী চাই, যাতে জগন্নাথের সেবা ভালোভাবে হয়। তার এত রূপ এত গুণ, আমার জগন্নাথের সেবা করবে। তাই তিনি এই ভেবে কি করলেন, একটা চিঠি লিখলেন কাচির রাজার কাছে। কি, যে আমি আমার মতামত দিচ্ছি, যে আমি আমার ইচ্ছা প্রকাশ করছি আপনার কাছে, যে সবিনয় নিবেদন করছি আপনার কাছে, যে আপনার কন্যাকে, আপনার কন্যা পদ্মাবতীকে আমি বিবাহ করতে চাই। এভাবে চিঠি লিখলেন, অর্থাৎ বিয়ের প্রস্তাব পাঠালেন। কিন্তু কাচির রাজা রাজি হলেন না। তিনি কি বললেন, তিনি বললেন, ইস, এরম রাজার কাছে আবার আমি মেয়ে বিয়ে দেবো নাকি, এত রূপবতী গুণমতী মেয়ে? কেন? কারণ হচ্ছে পুরুষোত্তম রাজা হলেও তিনি এক নিকৃষ্ট কাজ করেন। কি কাজ? ঝাড়ুদারের কাজ। তিনি ঝাড়ু দেন। সেই সময় এই ঝাড়ু দেওয়ার কথাটাকে খুব নিচু চোখে দেখা হতো। নিচু জাতির ব্যক্তিরা বা নিচু জাতির মানুষরা এই কাজটা করতেন, ঝাড়ু দেওয়ার কাজ। তা রাজা ঝাড়ু দেওয়ার কাজ করেন জগন্নাথের রথের আগে, তাই এহেন নিচু ব্যক্তির সাথে আমি আমার কন্যার বিয়ে দেব না। বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। এই ব্যাপারে চিঠি লিখে পাঠালেন যে ঝাড়ুদারের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব না, যে কিনা রথের আগে ঝাড়ু দেয়। রাজা এই চিঠি পড়ে খুব মনে ব্যথা পেলেন। কিন্তু রাজা ভাবলেন, এটা কেবল আমার অপমান নয়, এটা আমার জগন্নাথ দেবের অপমান। জগতের নাথ, তার আগে ঝাড়ু দেওয়া তো কত ভাগ্যের কাজ। আমি রাজা তো কি হয়েছে, প্রভুর আগে ঝাড়ু দিচ্ছি, এটা আমার সৌভাগ্য। এই যে আমাকে এরকম করে চিঠি লিখেছে, জগন্নাথের সেবক ভাবে আমি তার মেয়েকে চেয়েছিলাম, যে জগন্নাথের ভক্ত হবে, জগন্নাথের সেবা করতে পারবে, সেই হিসাবে তিনি মনে তো ব্যথা পেলেন, আর এটাকে তিনি জগন্নাথের অপমান বলে ধরে নিলেন। তা রাজা কি করলেন, রাজা পুরুষোত্তম সেই প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করলেন কাচির রাজার বিরুদ্ধে। যুদ্ধ ঘোষণা হলো, কিন্তু পুরুষোত্তম রাজার সৈন্য বা অস্ত্রশস্ত্রের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিলেন কাচির রাজা। কাচির রাজার জনবল, সৈন্যবল, অস্ত্রবল সব দিক থেকে অনেক বেশি শক্তিশালী ছিলেন পুরুষোত্তম রাজার থেকে। তার প্রথম 2-4 দিনের যুদ্ধে তিনি হেরিয়ে যেতে লাগলেন, হেরিয়ে গেলেন। তখন তিনি কি করবেন, প্রভুর কাছে আসলেন, জগন্নাথ দেবের কাছে এসে কেঁদে কেঁদে তিনি বললেন, হ্যাঁ প্রভু, আমায় ক্ষমা করো, আমি তোমার সম্মান রক্ষা করতে পারলাম না, আমি তোমার নিকৃষ্ট ভক্ত, আমি তোমার কেমন ভক্ত যে তোমার সম্মানটাও রক্ষা করতে পারলো না। হে প্রভু, আমার ক্ষমা করো, আমি পারলাম না, আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার সম্মান রক্ষা করতে পারলাম না। যখন রাজা এইভাবে জগন্নাথ দেবের কাছে কান্না করছে, জগন্নাথ দেব বুঝতে পেত, আগেই পারতেন যে রাজা কত ভক্ত তার। জগন্নাথ দেব সিদ্ধান্ত নিলেন, এবার রাজার হয়ে তিনি যুদ্ধ করবেন। আবার যুদ্ধ ঘোষণা হল, তার মনে আবার সে প্রতিক্রিয়া জাগিয়ে দিল। কিন্তু এইবার পুরুষোত্তম রাজার যে সৈন্যরা যাচ্ছে, তার আগে আগে চললেন বলভদ্র এবং জগন্নাথ। ঘোড়ায় চেপে সৈন্যের বেশভূষা নিয়ে দুজন চললেন রাজার আগে, রাজার সৈন্যদের আগে আগে চলছে। কিছু দূর যেতে তাদের একজন গোয়ালিনীর সঙ্গে দেখা হলো। সে দুধ
দই, ঘোল ইত্যাদি বিক্রি করছে। ওই গোয়ালিনীর সঙ্গে যখন দেখা হলো, এই কৃষ্ণ বলরাম দুজন দাঁড়ালেন। দাঁড়িয়ে ওই মনিকা গোয়ালিনীকে বলছেন, আরে তুমি তো মাতা কত সুন্দর দুধ, দই, ঘোল বিক্রি করছো, তা আমাদেরকেও কিছু খাওয়াও, আমাদেরও খুব খিদে পেয়েছে, যুদ্ধ করতে যাচ্ছি। আমি রাজা পুরুষোত্তমের হয়ে তার সেনাপতি হয়ে যুদ্ধ করতে যাচ্ছি, আমাদেরকে ঘোল খাওয়াও, আমাদেরকে দুধ পান করাও। তো গোয়ালিনীও তাদের ইচ্ছা অনুসারে দুধ, ঘোল, দই যা চেয়েছে সব পান করায়। খাওয়া দাওয়ার পর পয়সা দেওয়ার পালা। তিনি যখন পয়সা চাইলেন, জগন্নাথের কাছে পয়সা নেই, তা কি দেবে? জগন্নাথ দেব কি করলেন, তার হাতের একটা আংটি খুলে দিলেন। মনিকা গোয়ালিনী, এই আংটিটা বন্ধক রাখো, যখন রাজা পুরুষোত্তম এই রাস্তা দিয়ে আসবেন তখন তুমি তার কাছ থেকে পয়সা নিয়ে নেবে, সোনার মোহর নিয়ে নেবে, আর আমার এই আংটিটা তাকে দিয়ে দেবে। কেননা আংটিটা আমি তোমার কাছে বন্ধক রাখলাম, পয়সাটা নিয়ে আংটিটা দিয়ে দেবে। আমরা তার হয়ে যুদ্ধ করতে যাচ্ছি। তার সেনাপতি চলে গেল তারা আগে আগে। কিছুক্ষণ পরেই ওই রাজা আসলেন। রাজা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, গোয়ালিনী বলছে, আরে রাজা মশাই দাঁড়ান। বললো, কি হয়েছে? বলে, আমার কাছে আপনার দুইজন সৈনিক এসে দুধ, দই, ঘোল পান করেছে, পয়সা দিতে পারেনি। তারা আপনার সেনাপতি, যুদ্ধ সমস্তটা ওরাই নাকি দেখভাল করছে, ওদের হিসাব মতো যুদ্ধ হবে, যুদ্ধে আপনি জয়ী হবেন, সব তো বলে গেল অনেক কথা, কিন্তু পয়সা দিতে পারেনি। তাই আংটিটা আমার কাছে বন্ধক রেখে গেছে, আর বলে গেছে আপনি পয়সা দেবেন, আংটিটা আপনাকে দিতে। এই নিন আপনার আংটি, আমাকে পয়সা দিয়ে দিন। ওরা যে পরিমাণ মূল্যের দুধ, দই, ঘোল খেলো সেই পয়সা দিয়ে রাজাকে বললেন। রাজা তো আংটি দেখে বুঝলেন, আরে এই আংটি তো আমার জগন্নাথের। রাজা তখন বুঝলেন যে প্রভু জগন্নাথ এবং বলদেব তার হয়ে যুদ্ধ করতে গেছে। তিনি গোয়ালিনীর টাকা পরিশোধ করলেন আর বললেন, তারা দেখতে কেমন ছিল? গোয়ালিনী বলছে, একজন তো গৌরবর্ণ, খুবই ফর্সা ছিল, আরেকজন ছিল কালো, কোকড়ানো চুল, দেখতে তো তাদের সৈন্যের মতোই মনে হচ্ছিল। তাই গোয়ালিনী যেরকম বর্ণনা দিলেন বুঝেই গেলেন একজন কৃষ্ণ, একজন বলরাম। সে বেশ ধরে তারা যুদ্ধ করতে যাচ্ছে। বহুত প্রসন্ন হলেন, আর কোনো ভয় নেই। আর এই জগন্নাথ এবং বলরাম দুজনই যাচ্ছে যুদ্ধ করতে, সৈন্য রূপ ধারণ করে, এরকম সুন্দর রূপ ধারণ করে। আমার আর কিসের ভয়? যুদ্ধে তো এবার জয়ী হবে। নতুন উদ্যমে, অনেক মনোবল নিয়ে রাজা সমস্ত সৈন্য নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। অনায়াসে রাজা যুদ্ধে জয়ী হয়ে গেলেন। কাচির রাজা পরাজিত হয়ে গেল, আত্মসমর্পণ করলেন। তো বিজয়ের আনন্দ হলো, কিন্তু বিজিত হয়ে যখন তিনি পদ্মাবতীকে নিয়ে আসলেন, সেই সঙ্গে করে পদ্মাবতীর সঙ্গে সেই সময় সেখানকার গোপালকেও নিয়ে আসলেন। অর্থাৎ গোপাল আর পদ্মাবতীকে নিয়ে রাজা চলে আসলেন তার পুরুষোত্তম স্থানে, অর্থাৎ জগন্নাথের শ্রীক্ষেত্র বা পুরীধামে। কিন্তু পুরীতে আসার পর গোপালের তো সুন্দর সেবা যত্ন চলতেই লাগলো। রাজা একটা সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? রাজা বললেন, বিবাহ তো আমি করবই পদ্মাবতীকে, কিন্তু ঝাড়ুদার হিসাবে যে অপমান সহ্য করতে হয়েছে, অপমান করা হয়েছে, এই ঝাড়ু দেওয়ার জন্য যে যুদ্ধ হয়ে গেল, এই ঝাড়ুদারের সঙ্গে কিন্তু এই পদ্মাবতীর বিবাহ হবে। তাই রাজা অপেক্ষা করলেন। সেই সময় রাজা বিবাহ করলেন না পদ্মাবতীর সঙ্গে, দীর্ঘ সময় অপেক্ষা করলো। 1 বছর পর যখন আবার রথযাত্রা আসলো, রাজা ঝাড়ু দিচ্ছে, পদ্মাবতীকে নববধূর সাথে সজ্জিত করে আনা হয়েছে। সেই ঝাড়ুদারের সঙ্গে, অর্থাৎ ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো জগন্নাথের সামনে, সব ভক্তবৃন্দের সামনে। রাজা তখন ঝাড়ু হাতে নিয়েই পদ্মাবতীকে মালা পরালেন। কেন? ঝাড়ুদারের সঙ্গে তোমার বিবাহ হবে। রাজা জগৎকে বলতে চাইছেন যে জগন্নাথের রথের আগে ঝাড়ু দেওয়ার জন্য যদি আমাকে নিকৃষ্ট মনে করা হয়, তবে আমি নিকৃষ্ট হতে চাই, কিন্তু জগন্নাথের এই সেবা থেকে আমি বঞ্চিত হতে চাই না। যদি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট আমাকে মনে করা হয়, তবে আমি অবশ্যই নিকৃষ্ট হব, অবশ্যই আমি নিচু হতে রাজি আছি, কিন্তু জগন্নাথের সেবা আমি ছাড়তে রাজি নই। জগন্নাথের রথের আগে আমি অবশ্যই ঝাড়ু দেব, কারণ জগন্নাথ, ভগবান জগন্নাথ অহংকারীকে ভালোবাসেন না, সেবককে ভালোবাসেন। রাজা সেই সেবক যিনি জগন্নাথের সেবায় নিজের মন প্রাণ ঢেলে দিয়েছেন। তা আমরাও যদি নিষ্কাম ভাবে, নিরহংকারী হয়ে জগন্নাথের সেবা করতে পারি, তবে প্রভু জগন্নাথ আমাদের
কৃপা করবেন, আমাদের ভক্তি দান করবেন, প্রেম দান করবেন, বিপদে সবসময় আমাদের পাশে দাঁড়াবেন। আসুন আমরাও নিষ্কাম ভাবে একান্ত মনে কায় মনোবাক্যে ভগবানের সেবা করি। এটাই যেন আমাদের প্রত্যেক দিনের ধ্যান জ্ঞান হয়, আর তাতেই আমাদের জীবন সফল হবে, তাতেই আমাদের জীবন আনন্দের হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।